আমি শ্রী সঞ্জিত ঘোষ, ডাকনাম তপা। আমি তেহট্ট হাই স্কুলের ছাত্র ছিলাম এবং আমি 1974 সালে তখনকার দিনে হায়ার সেকেন্ডারি পাশ করি এবং তারপরে স্কুলের সঙ্গে মোটামুটি যোগাযোগ কলেজ লাইফে ছিল না। তারপরে আবার কর্মজীবনে যখন ফিরে আসি, তারপরে আমি স্কুলে সভাপতি পদে নির্বাচিত হয়েছিলাম এবং আমরাই শেষ নির্বাচিত কমিটি ছিলাম। আমি 5-6 বছর ওখানে সভাপতিত্ব করেছি এবং তেহট্ট স্কুলের ব্যাপারে আজকে দীপু অর্থাৎ দীপঙ্কর আমাদের পাড়ার ছেলে, আমারই বাড়ির পাশে বাড়ি। সে তেহট্টের 75 বছর স্কুলের 75 বছর পূর্তি উপলক্ষে আমার কাছে কিছু জানতে চাচ্ছিল। আমি সেই বিষয়ে যতটুকু জানি বা আমার যতটুকু অভিজ্ঞতা আমি আলোকপাত করার চেষ্টা করছি। তেহট্ট স্কুল আমাদের খুব আবেগের, আমাদের খুব প্রাণের স্কুল, আমাদের ভালোবাসার স্কুল। এই তেহট্ট স্কুলটা যখন স্থাপিত হয় তখন এই দিকে কোনো স্কুল ছিল না কাছে নিকটবর্তী। আমাদের এই দিককার বয়স্ক মানুষদের কাছে শুনেছি, আমার বাবা, তারপরে সুরাত আলী খাঁ, এদের কাছ থেকে আমি গল্প শুনতাম যে তখন তারা সেই কুটিপাড়া স্কুলে পড়তে যেত। সেই সময়তে এরা চেষ্টা করেছিল যে এখানে একটা স্কুল করা, এবং তেহট্টের প্রথম স্কুল যেটা এমই স্কুল ছিল সেটা কিন্তু আমাদের চাতরপাড়ায়, এই যেটা এখন প্রাইমারি স্কুল আছে, চাতরপাড়া প্রাইমারি বয়েজ স্কুল, হ্যাঁ প্রাইমারি গার্লস প্রাইমারি স্কুল, এই স্কুলটাই প্রথম এমই স্কুল হিসেবে এখানে শুরু হয়। পরবর্তীকালে যখন ছাত্রছাত্রী বাড়তে লাগলো এবং জায়গা কম হওয়ার জন্য এই স্কুলটা চলে যায় ওই ব্রিকফিল্ডের কাছে ঘাসপুরের দিকে যেতে, ওইখানে। এই গল্পগুলো আমি আমার বাবার কাছ থেকে শুনেছি এবং তারপরে সেই স্কুল এইখান থেকে চলে যায় তেহট্ট, এখন বর্তমানে যেখানে স্কুলটা আছে ওইখানে গিয়ে এটা স্থাপিত হয়। এবং এই স্কুলটা পেছনে বহুত অবদান এলাকার মানুষের আছে। সেই সময় বুঝতে পারছেন শিক্ষিত লোকের অভাব, লেখাপড়া জানার লোক তো ছিলই না, মাস্টারি করাবার বা শিক্ষকতা করার কেউ ছিল না। বাইরে থেকে নিয়ে এসে তারপরে অনটনও ছিল, অর্থেরও অভাব ছিল। আমি আমার বাবার কাছ থেকে বা আমার দাদাদের কাছ থেকে শুনেছি। আমার বাবাও এই স্কুলের বহুদিন, যতদিন বেঁচে ছিলেন উনিও এই স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য ছিলেন। তা তোমাদের কাছ থেকে শুনেছি। তারপর সুরাত আলী খাঁ, আমাদের দ্বিজপদ ঘোষ, আমার বাবা, বসন্ত বিশ্বাস, শ্যামাপদ ভট্টাচার্য মহাশয়, তারপরে হেমন্ত কুমার রায়, বসন্ত কুমার রায়, হ্যাঁ, এইসব তখনকার দিনে এইসব লোকেদের চেষ্টায় উদ্যোগে স্কুলটি হয়। পরবর্তীকালে আমরা দেখেছি যে অনিল কুমার দত্ত মহাশয়, শিবানন্দবাবু, এরকম জাতীয় লোক এবং আরও অনেকে আছেন, তাদের চেষ্টায় স্কুলটা সেই সময়কে স্থাপন করা হয়। এবং সেই সময়তে যারা স্কুলে পড়তো তারা হয়তো বাইরে পড়তো, তারা যখন ছুটিতে আসতো তখন তারা স্কুলে শিক্ষকতা করতেন। এবং শ্যামাপদ ভট্টাচার্য মহাশয় এই স্কুলে বহুদিন আমাদের এই শিক্ষকতা করেছেন, আমার বাবার মুখে শুনেছি। আর তাছাড়া স্কুল সম্বন্ধে আমার যেটা ব্যক্তিগত আমাদের স্কুল তো সত্যিকারের দারুণ স্কুল। এরকম স্কুল সত্যি পাওয়া যাবে না, এত সুন্দর পজিশনের স্কুল, এত সুন্দর পড়াশোনা, সব কিছুই। আমিও এই স্কুলে অতদিন কাটিয়েছি, পড়াশোনা করেছি এবং বিশেষ করে এখানকার মাস্টারমশাই এবং ছাত্রদের মধ্যে যে সৌহার্দ্য, সেটা খুব কম দেখতে পাওয়া যায়। আমি যখন এই স্কুলের ছাত্র ছিলাম তখন এই স্কুলের হেডমাস্টার মহাশয় ছিলেন জ্যোতিষচন্দ্র ভট্টাচার্য মহাশয় এবং আমাদের অ্যাসিস্ট্যান্ট হেড টিচার ছিলেন জগদীশচন্দ্র রায় মহাশয়। তা সেই সময় আমরা দেখেছি স্কুলের এত ডিসিপ্লিন। এবং তখন আমাদের এইসব সায়েন্স বিল্ডিংয়ের একটাই তখন ঘর হয়েছিল, আমি নিজে সায়েন্সের ছাত্র ছিলাম। তা যখন আমরা প্রেয়ার হয়ে যেত, প্রেয়ারের কথা সেটাও একটু না বললে চলে না। যখন প্রেয়ার হতো স্কুলের সামনে আমরা সব লাইন দিয়ে প্রত্যেকটা ক্লাসের ছেলেরা দাঁড়াতাম ক্লাস ওয়াইজ, এবং তখন সেই প্রেয়ারে মাস্টারমশাইরা আমাদের সামনে দাঁড়াতেন এবং গণেশবাবু এবং কমলেন্দুবাবু প্রত্যেক দিন এক একটা বাণী, সুন্দর মহিষীদের যারা তাদের গুরুত্বপূর্ণ বাণী এবং আমাদের শিক্ষামূলক একটা করে পাঠ করতেন, সেগুলো আমার খুব ভালো লাগতো।
এবং তারপরে স্কুল যখন বসে যেতেন তখন জ্যোতিষবাবু ওই স্কুলের অফিসটা ছিল তখন স্কুলের খেলার মাঠের দিকে, ওইখান থেকে উনি একবার রাউন্ড দিতেন। উনি যখন স্কুল থেকে বেরোতেন পুরো বারান্দা ফাঁকা, একেবারে পিন অফ সাইলেন্ট, কোনো মানে একটা ছেলে কেউ মাঠে বা বাইরে থাকতেন না, এত আমরা ভয় করতাম। তারপর উনি সব গিয়ে ক্লাস শুরু হয়ে যেত এবং ক্লাস শুরু হওয়ার পরে তারপরে আমাদের ক্লাসগুলো প্রত্যেকটি ক্লাস সুন্দরভাবে হতো। যদি কোনো ক্লাসে টিচার না আসতেন উনি নিজেও দেখেছি আমাদের হেডমাস্টারমশাই ক্লাস নিতেন। তো এইভাবে কিন্তু আমাদের একটা শিক্ষক এবং মাস্টারমশাইদের মধ্যে খুব একটা মিল ছিল এবং দারুণভাবে ওনারা আমাদের চেষ্টা করতেন শেখাতে। এবং 63 স্কুলের নাম খুব ভালো, কারণ এইখান থেকে বহু মেধাবী ছাত্র এখান থেকে বেরিয়েছে, তারা আজকে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে। আর সবথেকে পড়াশোনার ব্যাপারে আমরা যাদের কাছ থেকে দেখেছি বা যাদের কাছে শুনেছি, আমাদের গণেশবাবু আমাদের সায়েন্সের ছিলেন, আমাদের রবিবাবু আমাদের কেমিস্ট্রি পড়াতেন, ভবেশবাবু আমাদের ফিজিক্স পড়াতেন, তারপরে সুপ্রিয়বাবু অঙ্কের দারুণ আমাদের করাতেন, সুপ্রিয়বাবু, করুণাবাবু, হ্যাঁ, বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন টিচার। এবং তার সঙ্গে পড়াশোনা তো আমাদের স্কুলে ছিলই খুব ভালো, তার সঙ্গে খেলাধুলাও প্রত্যেকটা মাস্টারমশাই প্রত্যেকটা ছাত্রের সঙ্গে খেলাধুলাতে অংশগ্রহণ করতেন এবং খেলাধুলায় অনুপ্রেরণা দিতেন। আমাদের 63 স্কুল এক সময়তে আমাদের যে ইন্টার স্কুল খেলা হতো সেই সময় আমাদের 63 স্কুলের বিশাল নাম ছিল। সেই সময় আমার খুব মনে পড়ে যে যখন 63 ইন্টার স্কুল যে খেলা হতো তখন আমাদের 63 ইন্টার স্কুল খেলায় আমাদের 63 টিম খুব ভালো টিম ছিল। সেই সময়ে আমাদের ওরা আমাদের সিনিয়র বৃন্দাবন কর্মকার, মদনদা, প্রতাপ বিশ্বাস, অসিত মণ্ডল, গণেশ বিশ্বাস, এই জাতীয় যারা যখন ইন্টার স্কুলের খেলা হতো তারা সব বুট ফুট পরতো, পরে জল করতো, আমরা গোল হয়ে ঘিরে বসতাম। কেউ যদি বলতো যে এই বুটে একটু জল আনতে হবে, সেই বুট নিয়ে আমরা কাড়াকাড়ি করতাম। মানে এত আমাদের স্কুলে সেই সময় টান ছিল। সেই সবগুলো খুব মনে পড়ে যে স্কুলের তারপরে তো স্পোর্টসের সময় ননীবাবু, নির্মলবাবু, ভবেশবাবু, এদের কথা মানে না বললেই নয়। স্পোর্টসের দারুণ অনুষ্ঠান হতো আমাদের স্কুলের পেছনের মাঠে। নির্মলবাবুকে দেখতাম যখন হয়তো কোনো ছেলেপেলে মাঠে ঢুকে যাচ্ছে, নির্মলবাবু একবার যদি মানে ছুটে হাত নেড়ে ছুটতেন তা সমস্ত মাঠ ফাঁকা, সব সাইডে হয়ে যেত। সেই সবগুলো সত্যি খুব ভালো লাগতো। সেই সবগুলো আমাদের স্পোর্টসেরও খুব ভালো 63 স্কুল ছিল। ইন্টার স্কুলেও আমাদের চ্যাম্পিয়ন হয়েছিল একবার, আমার মনে আছে। সেবার অবশ্য আমি যেতে পারিনি, বাড়ি থেকে যেতে যাইনি। তাছাড়া সব খেলাতে আমরা যেতাম। তৈবিচারাতে স্কুলের সঙ্গে ওখানে হয়েছিল খেলা, আমরা ফাইনাল হয়েছিলাম। বৃন্দাবনদা দুর্দান্ত ফরওয়ার্ডে খেলতেন। তার পরবর্তী ক্ষেত্রে খেলার ব্যাপারে আমাদের নীরদ স্মৃতিশীল্ড খেলা হতো। তো সেই নীরদ স্মৃতিশীল্ড বেতায়ের নীরদ কুমার টাইটেলটা আমার মনে নেই, তা কমলেন্দবাবু সেই স্মৃতিশীলটা চালু করেছিলেন। ওইটা প্রত্যেক স্কুলে পাড়া ওয়াইজ খেলা হতো। তা সেই সময়তে আমাদের চাতরপাড়ার টিমে আমি ক্যাপ্টেন ছিলাম। তার সেই সময় ফুটবল খেলা হতো। তা সেই সময়তেও আমাদের খুব ভালো ভালো প্লেয়ার আমরা দেখেছি। এবং সেই নীরদ স্মৃতিশীলডে আমার খুব মনে আছে, আমরা সেমিফাইনালে হেরে গেলাম নাটনার কাছে। নাটনা সেই সময়তে বাজারের টিম খুব ভালো ছিল। দশরথ, তার কথা না বললেই হবে, বুদ্ধদেব জিতপুরের, সেন্টু দাস বৈরাগ্য। তা আমার খুব মনে আছে সে সময় আমরাও খেলছি, তা সেন্টু দাস বৈরাগ্যর পায়ে এত ভালো শট ছিল। তা সে এবং কমলেন্দবাবু এবং আমাদের ননীবাবু এইসবগুলো, নির্মলবাবু, এনারা এই খেলাগুলো করতেন। তো এত সুন্দর শট করেছিল আমরা সেই মানে সেই কর্নার নিয়েছিল, সেই কর্নারে আর কাউকে ঠেকাতে হয়নি, কর্নার এমনিই গোল হয়ে গেল। আমরা সেমিফাইনাল হেরে গিয়েছিলাম। তারপর পরে মানে বাজার আর জিতপুর মানে খেলায় নাটনা জিতপুর বাজার আর জিতপুর খেলায় বাজার যেতে, প্রথমবারে জিতপুর যেতে না, জিতপুরের সাথে নাটনা কার হয়। হ্যাঁ, দেখো তোরা খেয়াল নেই, দেখো এটা হয়েছিল। তা সেই সময়তে আমরা নীরদ স্মৃতিশীল্ডে আমাদের পাড়ার হয়ে আমরা প্রতিনিধিত্ব করেছিলাম। স্কুলের ক্রিকেট খেলাতেও আমরা করতাম। নীরদ স্মৃতিতে প্রথমবার জিতপুর আর দ্বিতীয়বার বাজার। হ্যাঁ, বাজারে দশরথ খুবই ভালো প্লেয়ার ছিল। তারপরে দিকে বুদ্ধদেব, জয়দেব সে ছিল, সেন্টু ছিল, ভালো ভালো প্লেয়ার সেই সময় আমাদের 63 স্কুল থেকে উঠেছে এবং ইন্টার স্কুলে খেলেছে। এ তো গেল খেলার ব্যাপারে। আর আরেকটা জিনিস না বললেই নয়, 63 যাত্রা। 63 যাত্রা প্রেমিক মানুষ। 63 যাত্রা এলে যেন একটা মনে তো এখানে একটা উৎসব শুরু হয়ে গেছে। এবং আমরা স্কুল লাইফেও দেখেছি, স্কুল পরবর্তী লাইফেও আমরা যখন যাত্রার জন্য আমরা বেরিয়েছি বা কাঠ বিলি করেছি, তখন মানে পাড়া ওয়াইজ
তখন সন্ধে লাগতে লাগতে তখন অতটা যাত্রা হতো না, 7:30 8টাতে সেই সময় শুরু হতো, পরের দিকে আবার সন্ধ্যেতেই 6টা 4:30 শুরু হতো। তা সেই পাড়াতে সেই সকাল এই সন্ধে লাগার সঙ্গে সঙ্গে আমরা সব গিয়ে এক একটা এলাকা দখল করে ফেলতাম, চাদর দিয়ে রাখতাম, এখানে আমাদের এলাকা, এখানে আমরা বসবো, এরকম দেওয়া। আর যাত্রা সেই সময় যাত্রাতে যা লাভ হতো, মানে প্রত্যেকটি পাড়া, তাই স্কুলের যাতে কালেকশন ভালো হয়, স্কুলে যাতে কার্ড বিক্রি হয়, সবাই কিন্তু ঝাঁপিয়ে পড়তো, তার কারণ সেই টাকাটা স্কুলের স্বার্থে লাগবে। স্কুলে তখন তো গভর্নমেন্টের জ্ঞানটা তো আসতো না, তখন স্কুলের এই যাত্রা করি যে টাকা পয়সা হতো সেইখান থেকে কিন্তু স্কুলের বিল্ডিং করা সমস্ত কিছু এটা হতো। তা সেই সময় আমরা দেখেছি, তা মানুষের মধ্যে এত সাড়া, এবং 63টি স্কুলকে দাঁড় করাতে হবে সেজন্য প্রত্যেকের কার্ড কেনা, প্রত্যেকের যাত্রায় যাওয়া, বিশাল ভিড় হতো, এবং প্রত্যেক বছর ভালো লাভ হতো। যাত্রার ব্যাপারে আমরা দেখি যে রবিবাবুর ভূমিকা, কমলেন্দবাবুর ভূমিকা, আর ভবেশবাবুর ভূমিকা, আর তো সব টিচার আছেন, সকলের নাম অতটা আমার এখন হচ্ছে না। তারপরে আমাদের পরবর্তী ক্ষেত্রে আমাদের সমীরদা ছিলেন। তারপরে যখন আমি সেটা স্কুল লাইব্রেরির তো হলো, তারপর যখন আমি স্কুলের সভাপতি এলাম, তখনও মাস্টারদের সঙ্গে আমি আর মিশেছি। আমি 5 বছর না 6 বছর মতো সভাপতি ছিলাম 63 হাই স্কুলে। তখন কিছুদিন হলো যাত্রা, তারপরে কিছুদিন বন্ধ হয়ে গেছিলো, তখন স্কুলের গভর্নমেন্ট গ্র্যান্ড আসতে অতটা ছিল না। আমরা যখন প্রথম বোর্ডে গেলাম, নির্বাচিত হয়ে বোর্ড তৈরি করলাম, তা আমি সঞ্জয় মহন্ত তখন গভর্নমেন্ট নমিনি হয়ে এসেছিলো, আমাদের টিচার কাউন্সিলের সমীরদা তখন ছিল, আমার মানিকবাবু তখন হেডমাস্টার মশাই। হ্যাঁ, দিয়ে আমরা প্রথম কি সিদ্ধান্ত নিয়েছিলাম যে যাত্রাটা আবার শুরু করতে হবে। তা সেইবার আমরা প্রথমবার এতে আসার পরে আবার যাত্রা শুরু হলো, সেই যাত্রা করে পাঁচির টাঁচির ওইসবগুলো করা হলো, দোকান ফোকানগুলো সব তোলা হলো। দেখ স্কুলে যা কিছু উন্নয়নের দিকে কিন্তু আমাদের যাত্রা থেকে কিন্তু দারুণভাবে সাফল্য এসছে। তারপরে আরেকটা আমার খুব যেটা এখন খুব মনে পড়ে, সেটা হচ্ছে আমরা যখন কমিটিতে প্রথম এলাম, এসেই আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, যেটা আমরা সেই সময় একটা স্থির করেছিলাম যে 63 স্কুলই 63 একমাত্র এইদিকে 63 খেলার মাঠ আছে। আর 63 স্কুলের একটা সম্পত্তি আছে, যেটা এখন বর্তমানে কলেজ হয়েছে, সে ব্যাপারে আমি বলছি। ওই জমিগুলো 63 দত্তপাড়া, হালদারপাড়া যেটা আছে দত্তপাড়ায়, ওইখানে লিজ দিয়ে দেওয়া হতো। তা আমরা সেই সময় দেখলাম যে 63 বিকালটা হলে 63 খেলার মাঠে প্রচণ্ড ভিড় হতো, বা ছেলেপিলে খেলতে পারতো না, একটা গ্যাদারিং হতো। তা আমরা সেই সময় স্থির করেছিলাম কমিটি থেকে যে ওই মাঠটাকে আর লিজ দেওয়ার দরকার নেই, লিজ না দিয়ে বরঞ্চ ওইটাকে একটা খেলার মাঠ করলে বয়ের মাথায়, খাসপুর, কুলগাছি, চাতরপাড়া, দত্তপাড়া, এইদিকে ছেলেপিলেরা যদি এই দিকটা খেলতে পারে, আমরা সেই বছরই এসেই লিজটাকে বন্ধ করে দিই, এবং 63 পঞ্চায়েতের থেকে আমরা কাজ দিয়ে ওখানে মাঠটাকে সমান করি, এবং এলাকার সাহায্য নিয়ে সমান করে ওইখানে কিন্তু বহুদিন খেলাধুলো হয়। ইন দ্য মেন টাইম 63 একটা কলেজের সেই সময় একটা জোর চলছিল, আলোচনা চলছিল 63 একটা কলেজ হলে ভালো হয়। 63 কলেজ নেই, ব্যথায় আছে এদিকে কৃষ্ণনগর, তা 63 একটা কলেজ হলে এটা আমাদের একটা দাবি ছিল। তা সেই ব্যাপারে আমরা কিন্তু একটা মিটিং এসেই বলেছিলাম, যদি কোনো কলেজ 63তে হয়, তাহলে যদি জায়গার প্রয়োজন, তা 63 স্কুলের মাঠটা আমরা কলেজকে দেব, এই মর্মে আমরা এটাকে একটা সিদ্ধান্ত নিয়ে রেখেছিলাম। তা দেখ কলেজে হওয়ার একটা খুব দরকার। তা সিদ্ধান্ত নেওয়ার পরে কিছুদিন পরে আমার খুব ভালো মনে আছে, সেই সময় কিন্তু আমি 63 অঞ্চলেরও আবার উপপ্রধান ছিলাম। তা হঠাৎ একদিন দেখি এসডিও সাহেব একদিন আমাদের ডাকলো কলেজটার ব্যাপারে, দিয়ে বলছি যে এরকম ধরা 63 একটা কলেজের একটা এসছে, আপনারা কি কলেজটা করতে পারবেন? হ্যাঁ স্যার, আমাদের তো কলেজের একটা মিটিং করা হয়েছিল 63 হাই স্কুলে, তা স্কুলের একটা মাঠ আছে 11-12 বিঘে সম্পত্তির মতো, তো ওই সম্পত্তিটা স্কুল দিতে চায়। তো বলে তাহলে আপনি হেডমাস্টারকে একটুখানি ডাকুন, ফোন করুন। আমি ওই এসডিও সাহেবের ঘর থেকেই হেডমাস্টার মশাইকে, মানিকবাবুকে ফোন করি। মানিকবাবু বলে হ্যাঁ আমাদের তো সিদ্ধান্ত নেওয়া আছে, তাহলে স্যার আপনি ওই ফাইল নিয়ে আসুন, জমির কাগজপত্র নিয়ে। উনি সঙ্গে সঙ্গে তো এসডিওর ঘরে এলেন, ফাইলগুলো দেখালেন, উনি বললেন বাহ সব ঠিকই আছে, দিয়ে বিএলওর অফিসে নিয়ে পাঠালেন। তখন বিএলও সাহেব ছিলেন রোশন আলী সাহেব, আমার খুব ভালো মনে আছে। রোশন আলী সাহেবকে সঙ্গে সঙ্গে ফোন করে অফিসার দিয়ে পাঠিয়ে কাগজপত্র দেখে ঠিক করলে। এসডিও সাহেব বললেন আজকে যদি রাত্রি 8টার মধ্যে যদি পারা যায়, আপনাদের কিন্তু 63 কলেজটা হয়ে যাবে। দিয়ে করতে গিয়ে দেখা যাচ্ছে বিঘি 1.5 মতো জমি কম পড়ছে। তখন আমি বললাম স্যার, এই কলেজের স্কুলের জমির পাশেই 63 পঞ্চায়েতের জমি কেনা আছে,
আমাদের ফরেস্ট করা আছে, ওই জায়গাটা আমরা পঞ্চায়েত থেকে দিয়ে দেবো। দিয়ে বলে পঞ্চায়েত দেবে, আমি হ্যাঁ দেবে। তখন আমি উপপ্রধান, প্রার্থনা হালদার তখন প্রধান। তখন সঙ্গে সঙ্গে প্রার্থনাকে ডেকে, আমাদের সেইটাকে ডেকে আমরা লিখে দিলাম। তা বলতে নেই, সঙ্গে সঙ্গে ওইটা করার পরই কিছুদিনের মধ্যেই কলেজের এটা স্যাংশন এটা হয়ে গেল। এবং আমার খুব ভালো মনে পড়েছে, তার 1 মাস কি 1.5 মাস পরে কাগজপত্র রেডি করে যখন পাঠিয়ে দিলেন এসডিও সাহেব, 1-1.5 মাস পরে হঠাৎ এসডিও সাহেব, তখন এসডিও সাহেব ছিলেন অচিন্ত মণ্ডল কি সুদীপ্ত ভট্টাচার্য, উনি তখন আমাকে একদিন ফোন করছেন যে এক্ষুনি আপনাকে আর সেক্রেটারিকে, তখন সেক্রেটারি সঞ্জয় মহন্ত আর আমি সভাপতি, এক্ষুনি কৃষ্ণনগরে যেতে হবে, জমি হস্তান্তর হবে, কলেজে আপনাদের পাস হয়ে গিয়েছে, জমি হস্তান্তর করে দিতে হবে। তখনই আমি আর সঞ্জয় মহন্ত একটা গাড়ি ভাড়া করে চলে গিয়ে কলেজটা জমি রেজিস্ট্রি করে দিই। তার কিছুদিনের মধ্যেই যা কলেজটা আমাদের হয়ে যায়, আমাদের দীর্ঘদিনের আশা পূরণ হয়। মানিকবাবু আমাদের সেই সময় দারুণভাবে কাগজপত্র দিয়ে হেল্প করেছিলেন এবং আমরাও সেই গিয়েছিলাম। দেখ আমাদের দীর্ঘদিনের এটা আমাদের যেই কমিটির ছিল তার বিরাট সাফল্য, এবং তেহট্টের আমাদের আশাটা পূর্ণ হয়েছিল। তা সত্যিকারের কথা, তেহট্টের মানুষ এটা, এই স্কুলটা আমাদের খুব আবেগের স্কুল, আমাদের এটা প্রাণের স্কুল। আমাদের তো তেহট্টে আর সেরকম কিছু নেই, এক তেহট্টে স্কুল এবং আমাদের এই কৃষ্ণরায় মন্দির, এই দুটোই আমাদের মানে তেহট্টের মানুষের কাছে মানে বিশাল ব্যাপার। এখন তেহট্টের গার্লস স্কুলটাও যাক খুব ভালো জায়গায় চলে এসছে, এটাও আমাদের খুব গর্ব। তা 75 বছর পূর্তি উপলক্ষে যে এই জিনিসগুলো, এই যে অনুষ্ঠানগুলো হচ্ছে, আমাদের মাস্টারমশাই মানিকবাবু আর একটা মিটিং ডেকেছিলেন, সেই মিটিংয়েও আমি উপস্থিত ছিলাম। সেখানে আমি আমাদের যে যতটুকু পারি এবং যেভাবে স্কুলের সহায়তা করে এসেছি বা সে সাহায্য করেছি, শ্রম দিয়ে হোক, স্কুলের উপস্থিত থেকে হোক, যেভাবে আমরা সকলে যেভাবে তেহট্টি স্কুলের উন্নয়নের জন্য করেছি, আমরা কথা দিয়ে এসেছিলাম আমরা করব, আমরা আছি। এই স্কুলটার উন্নতি আমরা আরও কামনা করি, কারণ এই তেহট্টের স্কুলের আজকে উন্নতি হলে আমাদের খুব বুকটা উজ্জ্বল হয়, আমরা খুব আনন্দ বোধ করি। তেহট্টি স্কুলটা বহু কষ্টে তৈরি হয়েছে আমাদের, তা আমি তেহট্টি স্কুলের উন্নতি এবং সাফল্য কামনা করি। হ্যাঁ, ঠিক আছে।